নমস্কার, সিটিভিএন একেটি প্লাসে আপনাদের সকলকে স্বাগত। হেলথ লাইনে আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে। প্রত্যেক দিনকার মতো আজকেও আমরা একটি নতুন স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করতে বসে গিয়েছি। আজকের আমাদের আলোচনার বিষয় আধুনিকতম ক্যান্সার চিকিৎসা। ক্যান্সার এই শব্দটা শুনলে আমাদের মনে কোথাও গিয়ে একটা ভয় তৈরি হয়। সেই ভয়ে যে প্রথম থেকেই বলতে শুরু করে আমার শত্রুরও যেন এই রোগ না হয়। কিন্তু এই যে রোগ, এটা যখন মানুষের হয় তাকে শুধু ভয় পেলেই তো চলবে না, সেই ভয়টা থেকে বেরিয়ে আসতে হবে, চিকিৎসা করতে হবে, প্রতিরোধের ব্যবস্থা তৈরি করতে হবে, এরকম বিভিন্ন দিক জানতে হবে সাধারণভাবেও। আপনার আমার সকলকেই এই ক্যান্সারের যে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা সেটা সম্পর্কে জানা প্রয়োজন রয়েছে। আজকে আমরা সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। চলুন তাহলে আর খুব বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাওয়া যাক। আমাদের সঙ্গে রয়েছেন আজকের আমাদের গেস্ট ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর শায়ক বাল। ডক্টর, আপনাকে অনেক স্বাগত সিটিভিএন। নমস্কার, অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আমাকে আহ্বান জানানোর জন্য। আশা করছি আমাদের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে। আমাদের শোয়ের লক্ষ্যই ওটা, যাতে সাধারণ মানুষ তারা যেন প্রত্যেকটা বিষয় সম্পর্কে অবগত হতে পারেন ডক্টরসদের কাছ থেকে, স্পেশালিস্টদের কাছ থেকে। ডক্টর, প্রথমেই যে কথাটা জিজ্ঞাসা করব, চিকিৎসা পদ্ধতি নিয়ে আজকে আমাদের আলোচনা, কিন্তু ক্যান্সার এই যে শব্দটা, এই শব্দটা কিন্তু মানুষের মনে ভয় তৈরি করে। এই ক্যান্সার আসলে কি? হ্যাঁ, এবারে প্রথমে আমি একটা কথা বলে নিতে চাই। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্যান্সার অন্য যে কোনো অসুখের মতোই আর একটা অসুখ। কাজেই ক্যান্সারকে ভয় পেলে চলবে না। ভয় আমাদের শুধু পিছনের দিকে এগিয়ে নিয়ে যায়, পিছনের দিকে ঠেলে নিয়ে যায়। ভয়ের থেকে আমরা কিছু অর্জন করতে পারি না। কাজেই ভয়টা আমাদের জয় করতে হবে। ক্যান্সার কি? ক্যান্সার হলো শরীরের কোনো একটা কোষ। আমরা জানি যে শরীরের প্রতিটি অঙ্গ কোষ দিয়ে তৈরি। এবার কোনো একটি কোষ বিভাজিত হয়, হয়ে একটা থেকে দুটো, দুটো থেকে চারটে এমনি করে বাড়ে। তবে কোনো একটা কোষ যদি কোনো কারণে অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে, সাধারণত সব কোষেরই এই গ্রোথটা নিয়ন্ত্রিত হয়। তো অনিয়ন্ত্রিত যদি হয়ে যায় তাহলে একটা মাংসপিণ্ড তৈরি হয়। এই মাংসপিণ্ডটা তখনই আমরা ক্যান্সারাস বলি যদি সেটা এমন তার নেচার হয় যে আশপাশের সমস্ত অঙ্গগুলোকে সে ইনভেড করে নিচ্ছে বা অঙ্গগুলোর মধ্যে ছড়িয়ে যাচ্ছে এবং রক্ত লসিকার মাধ্যমে শরীরের অন্য জায়গায় ছড়িয়ে সেখানেও ক্যান্সার তৈরি করছে। তখনই আমরা তাকে ক্যান্সার বলবো। কেননা মাংসপিণ্ড বা টিউমার দুরকম হতে পারে, একটা নন ক্যান্সারাস বা বিনাইন, আর একটা হলো ক্যান্সার। ক্যান্সার মানে সেটা লাং ক্যান্সার, লাঙে হয়েছে একটা মাংসপিণ্ড, সেটা যদি ক্যান্সার হয় তাহলে সেটা লাঙের নর্মাল ফুসফুসে ছড়িয়ে যাবে, রক্ত লসিকার মাধ্যমে শরীরের অন্যান্য জায়গাতে ছড়িয়ে সেখানেও সেই মাংসপিণ্ডটা তৈরি করে সেই অঙ্গটার কার্যকারিতা ধ্বংস করে দেবে। এইটাই হলো ক্যান্সার। বেশ, তাহলে এই যে ক্যান্সার হচ্ছে আমাদের শরীরে, আমরা যখন ডক্টরদের কাছে যাব তখন সেই ক্যান্সার ধরা পড়ার অর্থাৎ নির্ণয় করার পদ্ধতি কি রয়েছে? হ্যাঁ, এবার ক্যান্সার নির্ণয় করার জন্য আমি যেমন সবসময় বলে থাকি যে ক্যান্সারের চিকিৎসার অত্যন্ত উন্নতি হয়েছে, তেমনি ক্যান্সার ডিটেকশন বা নির্ণয়ও অত্যন্ত উন্নতি হয়েছে। তো এখন মডার্ন চিকিৎসার উন্নতির ফলে, মানে পদ্ধতির উন্নতির ফলে খুব ভালো আমাদের কাছে ইমেজিং টুলস আছে। মানে ধরুন আমরা ইমেজিং করতে পারি। যেমন ধরুন এই 90-এর দশকে আমাদের কাছে শুধুমাত্র আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে আর সিটি স্ক্যান সবে এসেছিল। এখন আমরা খুব ভালো এমআরআই স্ক্যান করতে পারি, খুব ভালো ফাংশনাল স্ক্যানিং বলি আমরা, মানে পেট সিটি স্ক্যান আমরা করতে পারি। করে প্রথমত ডায়াগনোসিস করতে পারি শরীরের কোনো অংশের কোনো গ্রোথ, সেটা ক্যান্সার কি ক্যান্সারাস নয়, এবং এটাও ডায়াগনোসিস করতে পারি যে সেটা কত বড়, কত জায়গায় ছড়িয়েছে কি ছড়ায়নি। এবং ক্যান্সারের ডেফিনিট ডায়াগনোসিস করার জন্য বায়োপসি করাটা অত্যন্ত জরুরি। অনেকেই ভাবেন যে বায়োপসি করলে বুঝি ক্যান্সার ছড়িয়ে যায়, এটা ভুল ধারণা। বায়োপসি করতেই হয়, তার কারণ এখন ক্যান্সার ডায়াগনোসিস কিন্তু প্যাথোলজিটা মলিকুলার মার্কারের ওপর ডিপেন্ড করে। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি মলিকুলার মার্কার, মানে একেবারে জিনের লেভেলে গিয়ে সেখান থেকে ডায়াগনোসিস করা হয় যে কী ধরনের ক্যান্সার। কারণ যেমন ধরুন কোনো একটা অর্গানের ক্যান্সার, শুধুমাত্র লাং ক্যান্সারই অনেক রকমের হতে পারে। আবার সেই বড় রকমগুলোর মধ্যেও কতগুলো ভালো, কতগুলো খারাপ, কতগুলো ওষুধে কাজ হবে, কোন ওষুধে কাজ হবে না, এগুলি সবই আমরা ওই টিস্যু থেকে
বা বায়োপসি টিস্যু থেকে মলিকুলার মার্কার মানে করে আমরা ডায়াগনোসিস করতে পারি। কাজে ইমেজিং, মলিকুলার মার্কার, প্যাথোলজি এবং অবশ্যই ক্লিনিক্যাল এক্সামিনেশন, শরীরের কোনো গ্রোথ, কোনো আলসার, সেটা ক্যান্সার কি ক্যান্সার নয়, একজন বিশেষজ্ঞ ডাক্তারবাবু প্রথমে তিনি এক্সামিনেশন করে যদি সন্দেহ করেন তবেই তিনি এই পরীক্ষা নিরীক্ষাগুলো করাবেন। কাজেই এইগুলোই মূলত এখনকার ক্যান্সার চিকিৎসার, ক্যান্সার ডিটেকশনের মূল অস্ত্র। আচ্ছা, তাহলে ক্যান্সার ডিটেকশন তো হলো, কিন্তু সেই দিক থেকে আমরা যদি মনিটরিং এর দিকে এগোই, যে ক্যান্সারের পুরো বিষয়টি আমি মনিটর করতে চাইছি, একজন ডক্টর সেটি করতে চাইছেন, সেই চিকিৎসা পদ্ধতি কি রয়েছে? হ্যাঁ, ক্যান্সার চিকিৎসায় মাথায় রাখতে হবে আপনাদের অন্যান্য অসুখের চেয়ে একটু আলাদা। আলাদাটা কোথায়? অন্যান্য অসুখে বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা যে কোনো সমস্যা হলে একজন ডাক্তারবাবুর কাছে যান এবং তিনি তার চিকিৎসা করে সুস্থ করতে পারেন। ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু এটা মূলত মাল্টিডিসিপ্লিনারি মানে কি, যে একের অধিক বিশেষজ্ঞ ডাক্তারবাবুর প্রয়োজন হয়। চিকিৎসা করতে একের অধিক মোডালিটি বা চিকিৎসা পদ্ধতির প্রয়োজন হয়। কাজেই কোনো ক্যান্সারই প্রায় খুব কম কিছু ক্যান্সার ছাড়া, খুব আর্লি স্টেজ ক্যান্সার ছাড়া কোনো ক্যান্সারই প্রায় শুধুমাত্র একটা ট্রিটমেন্টে সুস্থ করা যায় না। তিনটে এর মূল স্তম্ভ রয়েছে। একটা হলো রেডিওথেরাপি বা রেডিয়েশন, একটা হলো কেমোথেরাপি বা সিস্টেমিক ট্রিটমেন্ট। কেমোথেরাপির সাথে এখন নতুন ট্রিটমেন্টগুলো এসেছে, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, পরে আমরা সেগুলো আলোচনা করব, এবং ক্যান্সারের সার্জারি। এই তিনটে চিকিৎসাই কিন্তু সঠিকভাবে প্রয়োগ করলে তবেই ক্যান্সার সুস্থ হতে পারে। সঠিকভাবে মানে যতটা লাগবে ততটা, এবং যে ক্রমে লাগবে সেই ক্রমে। মানে ধরুন যদি কারো অপারেশনের আগে রেডিয়েশন ট্রিটমেন্ট লাগে এবং তার যদি না দিয়ে শুধু অপারেশন করা হয় তাহলে কিন্তু সুস্থতার হার কমে যাবে। কাজেই কারো যদি কেমোথেরাপি লাগে অপারেশনের পরে বা আগে, তাহলে তাকে সেটা দিতে হবে। কারো যদি রেডিয়েশনের সাথে কেমোথেরাপির দরকার হয় তাহলে সেটা দিতে হবে। এই যে এই ক্রমটা বজায় রাখা অত্যন্ত জরুরি, এবং এই তিনজন স্পেশালিটি ডাক্তারবাবু একসাথে বসে ট্রিটমেন্টের ডিসিশন নেওয়াটা অত্যন্ত জরুরি। তবেই কিন্তু আমরা সাকসেস পাবো এবং রোগীকে সম্পূর্ণ সুস্থ করতে পারবো। ডক্টর, এই যে আপনি তিনটে পদ্ধতির কথা বললেন, রেডিওথেরাপি, কেমোথেরাপি এবং সার্জারি, আমার প্রশ্নটা হলো, এই যে রেডিওথেরাপি দিতে হবে বা কেমোথেরাপি দিতে হবে, এইটা কোন পর্যায়ে গিয়ে নির্ণয় করা সম্ভব? হ্যাঁ, এইটা একদম প্রাথমিক পর্যায়ে এই ডিসিশনটা নিতে হবে। এখানেই মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডের গুরুত্ব। তার মানে হলো সব স্পেশালিটির ডাক্তারবাবুরা মিলে সিদ্ধান্তটা নেবেন যে কি কোনটা হবে। সিদ্ধান্তটা অবশ্যই এভিডেন্স বেসড হবে, মানে এখনকার যা আমাদের কাছে প্রমাণ রয়েছে যে ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে যে এই চিকিৎসাটা এই অসুখের এই স্টেজে এই ক্যান্সারের জন্য বেস্ট, সেই চিকিৎসাটা দিতে হবে। সেই চিকিৎসার ক্রমটা তার ওপর বেস করে সেই চিকিৎসার ক্রমটা নির্ণয় করা হবে। এটা করা হবে ডায়াগনোসিসের পরেই। ডায়াগনোসিসটা ক্যান্সারের ক্ষেত্রে হলো ক্যান্সার সেটা ডায়াগনোসিস করা, কি ধরনের ক্যান্সার সেটা ডায়াগনোসিস করা, এবং কি স্টেজে ক্যান্সারটা রয়েছে সেটা ডায়াগনোসিস করা। তারপরে সেই স্টেজ অনুযায়ী, ক্যান্সারের নেচার অনুযায়ী, তার ধরন অনুযায়ী আমরা প্রোটোকলটা ঠিক করি যে এই চিকিৎসাটা আগে হবে, এই চিকিৎসাটা পরে হবে। মনে রাখতে হবে যে চিকিৎসা সম্পূর্ণ করতে হবে, যা চিকিৎসা দরকার সবগুলি নিতে হবে এবং সঠিক ক্রমে নিতে হবে। কাজেই ডিসিশনটা হবে একদম শুরুতে, চিকিৎসা শুরু করার আগেই ডিসিশন হবে যে এটা, এরপরে এটা, তারপরে আর একটা ট্রিটমেন্ট। বেশ, তাহলে এবার বুঝে নেওয়া যাক যে এই যে তিনটে পদ্ধতি আপনি বললেন, রেডিওথেরাপি, কেমোথেরাপি, এই বিষয়গুলি কি। প্রথমে যদি আমি রেডিওথেরাপি সম্পর্কে জানতে চাই, রেডিওথেরাপি কোনো একজন রোগীকে যখন দেওয়া হচ্ছে সেই সময়টায় ঠিক কি ধরনের ট্রিটমেন্ট হয় সেটি? হ্যাঁ, আমি এটা একটু সংক্ষেপে বুঝিয়ে নিচ্ছি। তিনটে মূল স্তম্ভ বললাম, রেডিওথেরাপি, সিস্টেমিক ট্রিটমেন্ট, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, এগুলো, এবং ক্যান্সার সার্জারি। রেডিয়েশন চিকিৎসা হলো ক্যান্সার চিকিৎসার একটা মূল স্তম্ভ। রেডিয়েশন চিকিৎসা ছাড়া ক্যান্সার চিকিৎসা করা সম্ভব নয়, তার কারণ প্রায় 70 থেকে 80% ক্যান্সার রোগীর রেডিয়েশন চিকিৎসার প্রয়োজন হয়। এবং মনে রাখবেন, ব্লাড ক্যান্সার ছাড়া সলিড অর্গানের ক্যান্সার মানে অন্যান্য সব ক্যান্সারই রেডিয়েশন থেরাপি বা
অপারেশন ছাড়া কিন্তু কিওর করা যায় না, মানে শুধু ওষুধ দিয়ে কিওর করা যায় না। আচ্ছা। রেডিয়েশন কি? এটা 100 বছরেরও পুরনো চিকিৎসা পদ্ধতি। এতে কি করা হয়, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে বা এক্স রে দিয়ে, যেগুলোকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক রে বলি, সেই এক্স রে বা গামা রে, এই ধরনের রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে যে রেগুলো বেরোয়, আগে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আমরা ব্যবহার করতাম, এখন আমরা ধীরে ধীরে এক্স রের দিকে ঝুঁকেছি, হাই এনার্জি এক্স রে। দেখা গেছে যে এই এক্স রেগুলো কি করে, যে ক্যান্সার কোষের ডিএনএটা থাকে মূল উপাদান, সেই ডিএনএটাকে নষ্ট করে দেয়, ভেঙে দেয়, ফলে ক্যান্সার সেলটা মরে যায়। তাহলে খুব টার্গেট করে, শুধুমাত্র ক্যান্সার সেলটাকে টার্গেট করে এই চিকিৎসা দিয়ে, চিকিৎসাটা ব্যথাহীন। আপনারা অনেকেই, আপনাদের এক্স রে হয়েছে, আপনারা জানেন যে এক্স রে শরীরে গেলে কিছু বোঝা যায় না, তেমনি এই রেডিয়েশন গেলেও শরীরে কিছু বোঝা যায় না। তো এই ব্যথাহীন চিকিৎসার মাধ্যমে ক্যান্সারটা কিওর করা হয় এবং এটা প্রমাণিত এবং 100 বছরেরও বেশি পুরনো চিকিৎসা। এবং উন্নতিটা কি হলো, নতুন কি হলো, 100 বছর ধরে তো চলছে, নতুন এটাই হলো যে আগে আমাদের কাছে ক্যান্সারটা দেখতে পাওয়ার মতো আমাদের টুলস ছিল না, মানে ইমেজ ছিল না, আল্ট্রাসাউন্ডে ভালো বোঝা যেত না, এক্স রেতে হাড় ছাড়া বাকি জিনিস ভালো বোঝা যায় না, কাজে আমরা ভালো বুঝতে পারতাম না ক্যান্সারটা ঠিক কত বড়। বোঝাটা কিন্তু সাব মিলিমিটার লেভেলে হচ্ছে। আপনারা হয়তো একটা বড় কিছু দেখা যাচ্ছে তেমনি নয়, 1 মিলিমিটার 2 মিলিমিটার অ্যাকুরেসিতে ট্রিট করতে হয়। কাজে এখন আমরা সিটি স্ক্যান, এমআরআই, পেট সিটি স্ক্যানের মাধ্যমে সঠিকভাবে দেখতে পাই যে ক্যান্সারটা ঠিক কত বড়, কতটা ছড়িয়েছে, আশপাশে কতটা গেছে, এবং আশেপাশে নর্মাল স্ট্রাকচার কি আছে সেটা কতটা দূরে আছে। এবং কম্পিউটার আসার ফলে কম্পিউটারের সাহায্যে আমরা সিটি স্ক্যানের ওপর, এমআরআই এর ওপর, পেট সিটির ওপর দরকার হলে সবকটা ইমেজ একসাথে নিয়ে ছবি এঁকে টিউমারটাকে আঁকি, যে এটা কম্পিউটারে লিটারেলি আঁকি যে এইটা ক্যান্সার এবং এই আশপাশে হার্ট রয়েছে, লাং রয়েছে, এগুলো নর্মাল টিস্যু। এবং রেডিয়েশন ট্রিটমেন্ট, রেডিওথেরাপি মেশিনেরও প্রভূত উন্নতি হওয়ার ফলে এখন সব কম্পিউটারাইজড, এমন মেশিন বেরিয়েছে যাতে শুধুমাত্র ক্যান্সারটাকে রেডিয়েশন দেওয়া যায় এবং নর্মাল স্ট্রাকচারগুলোকে বাঁচিয়ে দেওয়া যায়। ফলে কি হয়েছে, আমরা অনেক বেশি ডোজে রেডিয়েশন দিতে পারি যাতে কিওর বেশি হয়, মানে সুস্থতা বেশি হয়। আগে পারতাম না, আগে আন্দাজে একটা বড় এরিয়া জুড়ে দিতাম, তার ফলে নর্মাল স্ট্রাকচারগুলো ক্ষতিগ্রস্ত হতো এবং আমরা বেশি ডোজ দিতে পারতাম না, টক্সিসিটি বেশি হতো, সাইড এফেক্ট বেশি হতো। এখন মিনিমাম সাইড এফেক্টে টার্গেটেড ভাবে স্টিরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি, স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি, ইমেজ গাইডেড রেডিওথেরাপির মাধ্যমে, ইন্টেন্সিটি মডুলেটেড রেডিওথেরাপির মাধ্যমে আমরা ক্যান্সার কোষটাকে মেরে দিতে পারছি এবং নর্মাল টিস্যু বাঁচিয়ে দিতে পারছি। এটা হলো আধুনিকতম রেডিয়েশন চিকিৎসা। এবার আসি অপারেশনের কথায়। মনে রাখতে হবে ক্যান্সারের অপারেশনটা কিন্তু অন্যান্য অপারেশনের চাইতে আলাদা। এটা কিন্তু নর্মাল অপারেশন নয়। ক্যান্সার অপারেশনে ডাক্তারবাবুরা আলাদা করে ক্যান্সার সার্জারির জন্য পড়াশুনো করেন, ট্রেনিং নেন, এবং ক্যান্সার সার্জারিটা সঠিকভাবে করাটা ক্যান্সার কিওর হওয়ার জন্য অত্যন্ত জরুরি। কাজেই সঠিক ক্যান্সার সার্জারির জন্য ক্যান্সার সার্জন ডাক্তারবাবুর শরণাপন্ন হতে হবে। ক্যান্সার সার্জারিও উন্নতি হয়েছে, রোবোটিক ক্যান্সার সার্জারি এখন হয়, মানে ক্যান্সার ডাক্তারবাবু একটা কম্পিউটারে বসে হাত আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে সেই সিমুলেট করে শরীরের ভেতরে অপারেশন করতে পারেন, তাতে অনেক অ্যাকুরেটলি অপারেশন করা যায়, সেফলি অপারেশন করা যায়। এটা হলো ক্যান্সার সার্জারি। আর কেমোথেরাপি বলতে যেটা বুঝি সেটা হলো ওষুধ দিয়ে চিকিৎসা করা, মানে হয় ইন্ট্রাভেনাস ওষুধ, ইঞ্জেকশন, বা এখন ওরাল ট্যাবলেটসও কিছু বেরিয়েছে, তার মাধ্যমে চিকিৎসা করা। এই তিনটি হলো মূল স্তম্ভ ক্যান্সার চিকিৎসা। বেশ, তাহলে কেমোথেরাপির ক্ষেত্রে আপনি যে বললেন ওষুধ বা ইনজেকশনের মাধ্যমে এখন চিকিৎসা হয়, কিন্তু বেশ বেশ কিছু ক্ষেত্রে তো পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়, যেমন চোখের পাতা, চুল, এই সব বিষয়গুলো, এই যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো, ওটা কেমোথেরাপির থেকে কেন হয়? রেডিয়েশনের ক্ষেত্রেও কি এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়? না, রেডিয়েশনের ক্ষেত্রে চুল পড়ে যায় না যদি না আমরা মাথায় রেডিয়েশন দিই, চুলে দিই, না হলে চুল পড়ে যায় না, বমি পাওয়া, খিদে কম হয়, এগুলো রেডিয়েশনে হয় না। রেডিয়েশনটা অপারেশনের মতো একটা টার্গেটে। কেমোথেরাপিটা কি, ওষুধের মাধ্যমে শরীরের সব জায়গায় ছড়িয়ে যায়, কাজেই এটা অন্যান্য জায়গায় এফেক্ট করে। আসার কথা হলো যে কেমোথেরাপি সাইড এফেক্ট হয়তো আমরা কমাতে পারিনি, কিন্তু সাইড এফেক্টগুলো কমানোর ওষুধ আমাদের কাছে এসেছে।
মানে সাইড এফেক্ট যেটা হতো সেটাকে চেপে দেওয়ার জন্য খুব ভালো ভালো ওষুধ আমাদের কাছে এসেছে। যেমন আপনারা অনেকেই জানেন যে বমি একটা বড় সাইড এফেক্ট, কেমোথেরাপিতে হলে বমি হয়। এখন কিন্তু এত ভালো ওষুধ আছে যে কেমোথেরাপি আর বমি আর হয় না, সম্পূর্ণ বন্ধ করা সম্ভব। তেমনি কমজোর হয়ে যাওয়া, রক্ত কমে যাওয়া, এগুলোর বিরুদ্ধে আমাদের ভালো ভালো ওষুধ আছে। রক্তের শ্বেতকণিকা কমে যাওয়ার জন্য ভালো ইনজেকশন রয়েছে, তাই দিয়ে আমরা বাড়িয়ে দিতে পারি। তাই সাইড এফেক্টগুলো কম হয়েছে। আর কেমোথেরাপির চাইতেও সিস্টেমিক ট্রিটমেন্টে এখন ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি বেশি ব্যবহার হচ্ছে, যার পার্শ্বপ্রতিক্রিয়া কম। প্রশ্ন ছিল, আপনি শুরুর দিকেও এই শব্দটা বলেছিলেন যে ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, এই যে থেরাপিগুলি, এইগুলো এই বেসিক তিনটে থেকে কোন জায়গায় গিয়ে আলাদা, বা কোন ক্যান্সারের ক্ষেত্রে এদের বেশি সাফল্য? হ্যাঁ, এবারে ইমিউনোথেরাপির কথা বলছি। ইমিউনোথেরাপি কি, যে অনেকদিন ধরে মানুষ ভেবে এসেছে যে ক্যান্সার চিকিৎসায়, ক্যান্সারটা যে শরীরে গ্রো করছে, তো আমাদের তো বডির ইমিউন সিস্টেম রয়েছে যেটা রোগ প্রতিরোধ করে। তো রোগ প্রতিরোধ কেন ক্যান্সার কোষটাকে, কেন আমাদের বডির ইমিউন সেল ডিটেক্ট করে সেটাকে মেরে দিচ্ছে না, বা আমাদের ইমিউনিটি কেন ক্যান্সারটাকে মেরে দিচ্ছে না, তার কারণ আবিষ্কার হয়েছে। সেটা হলো ক্যান্সার সেলগুলো একটা মুখোশ পড়ে থাকে, যার ফলে আমাদের শরীরের ইমিউনিটি তাকে বুঝতে পারে না যে সেটা ক্যান্সার সেল, তাই জন্য সে তাকে মারতে পারে না। এখন ওষুধ বেরিয়েছে যে ওষুধ ওই মুখোশটার সাথে নিজে লেগে যায়, লেগে গিয়ে মুখোশটা খুলে দেয়। তার ফলে ক্যান্সার সেল বডি ইমিউনিটির কাছে ওপেন এক্সপোজ হয়ে পড়ে, বা ইমিউনিটি ওকে দেখতে পায় যে এটা তো সঠিক সেল নয়, এটা তো খারাপ সেল শরীরের, তখন ইমিউনিটি তাকে মেরে দেয়। তো এটা এক ধরনের, এটাই ইমিউনোথেরাপি, এবং এর প্রভূত ব্যবহারের ফলে মূলত স্টেজ 4 ক্যান্সারে অত্যন্ত সাফল্য পাওয়া গিয়েছে। এরও সাইড এফেক্ট রয়েছে, কিন্তু এর সাইড এফেক্ট কেমোথেরাপির চাইতে অনেকটা কম। এবং স্টেজ 4 ক্যান্সার, যে ক্যান্সারগুলো আমরা বহুদিন ভাবতাম যে তার আর একদম সুস্থ করা সম্ভব নয়, সেই রোগীকে কিন্তু বহু বছর সুস্থ রাখা সম্ভব হচ্ছে। ঠিক তেমনি আর একটা থেরাপি, যেটা টার্গেটেড থেরাপি, এটাও আমি বললাম, সেটা আমি আপনাকে বলে দিই। টার্গেটেড থেরাপি হলো জিন লেভেলে গিয়ে, ক্যান্সারের ডিএনএ লেভেলে গিয়ে এমন কিছু আমরা পাথওয়ে পেয়েছি, বা এমন কিছু মেকানিজম পেয়েছি যেই মেকানিজমটা যদি আমরা বন্ধ করে দিতে পারি, তাহলে ক্যান্সারের কোষটা বাড়বে না। মানে ওটা আমাদের টার্গেট, ওটা দিয়ে ক্যান্সার কোষটা বিভাজিত হচ্ছে ওই রাস্তাটা দিয়ে। ওই রাস্তাটা বন্ধ করার আমাদের যদি ওষুধ, যেটা আমরা করেছি, সেটাকে টার্গেটেড থেরাপি বলি। সেটা অনেক ক্ষেত্রে কিন্তু ওরাল ট্যাবলেটস, এবং ওর সাইড এফেক্টস খুব কম। উদাহরণস্বরূপ বলি, আগে লাং ক্যান্সার স্টেজ 4 আমরা জানতাম যে 6 মাস থেকে 9 মাস তার লাইফ হয়। এই লাং ক্যান্সার স্টেজ 4 রোগী আমি চিকিৎসা করেছি, তার ব্রেনে ছড়িয়ে গিয়েছিল। ব্রেনে তার আধুনিক রেডিয়েশন চিকিৎসা করেছি, স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি, এবং সে রোগী এই টার্গেটেড থেরাপি খেয়ে রয়েছেন। 5 বছর হয়ে গিয়েছে, রোগী কিন্তু সম্পূর্ণ সুস্থ আছে, এবং ওই একটা ট্যাবলেট উনি খেয়ে যান রোজ রেগুলার, এবং নর্মাল জীবনযাপন করছেন, যেটা কিন্তু আগে ভাবা সম্ভব ছিল না। একদমই, মানে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা এতটাই সাফল্য এনে দিয়েছে যে যেখানে মানুষ ক্যান্সারকে একটা ভয় পেত যে আমি হয়তো আর 6 মাস, আর 1 বছর, তার আত্মীয় স্বজনদের মনেও একটা বিষয়, কিন্তু এখনকার চিকিৎসা ব্যবস্থা এই পর্যায়ে পৌঁছে গিয়েছে যে বছরের পর বছর মানুষ সুস্থতার সঙ্গে জীবনযাপন করছেন, খুশি রয়েছেন, নিজেকে নর্মাল লাইফ লিড করছেন। আমার আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে। এই যে কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি রয়েছে, এগুলি একে অপরের থেকে কোথায় গিয়ে আলাদা? হ্যাঁ, কেমোথেরাপি, যেমন ধরুন, কেমোথেরাপি মানে খুব সোজা কথায় এমন একটা ওষুধ যেটা এক ধরনের বিষ, যেটা গিয়ে আমাদের শরীরের ক্যান্সারের কোষগুলোকে মেরে দেয়। যেহেতু এটা এক ধরনের বিষ এবং এটা টার্গেটেড নয়, মানে এটা শরীরে যায় এবং পরিমাণের ওপর নির্ভর করে, গিয়ে ক্যান্সার কোষকেও মেরে দেয়, এবং আমাদের শরীরের নর্মাল কোষেও কিছু কিছু সাইড এফেক্টস এর হয়ে যায়। ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপির ক্ষেত্রে কিন্তু এটা একদম একটা টার্গেটে গিয়ে কাজ করে। মানে টার্গেটেড থেরাপির একটা নির্দিষ্ট টার্গেট রয়েছে, ধরুন একটা পাথওয়ে রয়েছে, যে পাথওয়ে দিয়ে একটা কোষ বিভাজিত হচ্ছে সেলুলার লেভেলে, মলিকুলার লেভেলে, এবং গিয়ে সেখানে আটকে যাচ্ছে। এটা কিন্তু শরীরের সব জায়গায় আটকে যাচ্ছে না, ক্যান্সার সেলের একটা বিশেষ পাথওয়েতে আটকে যাচ্ছে। কাজেই এর সাইড এফেক্ট কেমোথেরাপির সাইড এফেক্টের চেয়ে অনেকটা কম। আর ইমিউনোথেরাপিও তাই,
ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করছে, ক্যান্সারের একটা বিশেষ জায়গায় লেগে যাচ্ছে, কাজে এরও সাইড এফেক্টস কেমোথেরাপি সাইড এফেক্টের চাইতে কম। কাজে কেমোথেরাপি একটা লিমিটেড আমাদের হাতে রয়েছে, কেমোথেরাপি একটা লিমিটেড কাজ করে এবং তার সাইড এফেক্টের জন্য দীর্ঘদিন রোগী কেমোথেরাপি নিতে পারেন না। ধরুন 2 বছর 3 বছর 4 বছর রোগীকে, কেন ক্যান্সার স্টেজ 4 রোগীকে আমরা আগে সুস্থ করতে বা বহুদিন ভালো রাখতে পারতাম না? তার কারণ ছিল রোগীর কেমোথেরাপি নেওয়ার পরে নেওয়ার ক্ষমতা কমে যেত, শরীর দুর্বল হয়ে যেত, সাইড এফেক্টস বেশি হতো এবং উনি কন্টিনিউ করতে পারতেন না। টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি কিন্তু বছরের পর বছর কন্টিনিউ করা যায়, কারণ এর সাইড এফেক্টস কম এবং রোগী সেটা স্বচ্ছন্দে নিতে পারেন এবং দীর্ঘদিন উনি সুস্থ থাকতে পারেন। স্টেজ 4 ক্যান্সারের ক্ষেত্রে এটা জরুরি। স্টেজ 3 অবধি ক্যান্সার সঠিকভাবে চিকিৎসা করলে কিন্তু আমরা সুস্থ করে দিতে পারি সম্পূর্ণ। বেশ, আরো একটি বিষয় স্যার, কার্টিসেল থেরাপি একটি নাম, মানে আমি যখন ক্যান্সার নিয়ে পড়ছিলাম তখন দেখলাম সেখানে একটি থেরাপির কথা উঠে আসছে, এই বিষয়টি কি? হ্যাঁ, কার্টিসেল থেরাপি এক ধরনের ইমিউনোথেরাপি। এই যেটা আমি বললাম যে বডির ইমিউন সিস্টেম ক্যান্সারের কোষগুলোকে ডিটেক্ট করতে পারে না। তো কেন পারে না? একটা কারণ হলো ওরা একটা মুখোশ পরে থাকে যেটাকে দেখা যায় না। আর একটা কারণ হলো এই যে শরীরে এই যে প্রহরী সেলগুলো বা প্রহরীগুলো যে জাগ্রত হবে, জেগে উঠবে, জেগে ওঠার জন্য একটা অ্যালার্ম দরকার, সেটাকে আমরা বলি অ্যান্টিজেন। ধরুন একটা বাড়িতে অনেক ডাকাত ঢুকেছে বা চোর ঢুকেছে, কিন্তু অনেক সিকিউরিটিও আছে, কিন্তু সিকিউরিটিটা ঘুমোচ্ছে, তারা জেগে উঠছে না। তার কারণ তারা ঢোকার পরে অ্যালার্মটা বাজছে না। শরীরে অ্যান্টিজেন ঢুকলে অ্যান্টিবডিগুলো তৈরি হয়, টি সেলগুলো তৈরি হয়, প্রহরী জাগ্রত হয়। ক্যান্সারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্যান্সার হচ্ছে কিন্তু তার অ্যালার্মটা বাজছে না। তখন কি করা হয়? প্রহরীগুলোকে আরো সজাগ করা হয়। তো ওই টি সেলগুলোকে বাইরে নিয়ে আসা হয়, নিয়ে ল্যাবরেটরিতে আরো শক্তিশালী করে প্রহরীদের ছেড়ে দেওয়া হয়। তো ছেড়ে দিলে তারা গিয়ে ওই ক্যান্সার সেলগুলোকে মেরে যায়। এটাই হলো কার্টিসেল থেরাপি। মানে কার-টি, কাইমেরিক অ্যান্টিজেন রিকম্বিনেন্ট অ্যান্টিজেন যেটা বার হয়, সেটা নিয়ে টি সেলটাকে নিয়ে বাইরে নিয়ে এসে আরো শক্তিশালী করে তারপর আবার তাকে শরীরে ঢুকিয়ে দেওয়া হয়, সেটা তখন ক্যান্সার সেলগুলোকে মেরে দেয়। বেশ স্যার, আরো একটি বিষয়, ক্যান্সার ভ্যাকসিন। হ্যাঁ, এই শব্দ দুটি আমরা বহুবার শুনেছি, কিন্তু এই ক্যান্সার ভ্যাকসিন এই বিষয়টি কি? মানে এটা কি রোগের আগে থেকে দেওয়া হয় নাকি তারপরে দেওয়া হয়, এই বিষয়টি? হ্যাঁ, এবার ক্যান্সার ভ্যাকসিন নিয়ে একটা জরুরি কথা বলছি। অনেকেই ভাবেন যে এই ভ্যাকসিন, যেমন আমাদের পোলিও ভ্যাকসিন বা চিকেন পক্স ভ্যাকসিন, হয়তো ভ্যাকসিন দিলে পরে আর ক্যান্সার হবে না, সেটা কিন্তু নয়। ক্যান্সারে কিন্তু 2 ধরনের ভ্যাকসিন হয়, একটা থেরাপিউটিক ভ্যাকসিন, একটা হলো প্রিভেন্টিভ ভ্যাকসিন। ভ্যাকসিন বলতে আমরা সাধারণত প্রিভেন্টিভ ভ্যাকসিন ভাবি, যেমন করোনা ভ্যাকসিন। প্রিভেন্টিভ ভ্যাকসিন ক্যান্সারে রয়েছে, যেমন স্পেসিফিক ক্যান্সারে, যেমন জরায়ুর মুখের ক্যান্সার বা ক্যান্সার সার্ভিক্সের একটা ভ্যাকসিন রয়েছে, সেটাকে বলা হয় হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিন, যেটা 9 থেকে 14 বছরের মেয়েদের দেওয়া হয় এবং দিলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য ক্যান্সার সার্ভিক্সের ক্যান্সার হয়, জরায়ুর মুখের ভ্যাকসিনটা দিলে সেটা আর হয় না। কিন্তু থেরাপিউটিক ক্যান্সার ভ্যাকসিন, যেটা রাশিয়ান ক্যান্সার ভ্যাকসিন, সেটা কি? সেটা হলো এই যে আমি বললাম যে বাড়িতে চোর ঢুকেছে, আমার সিকিউরিটি গার্ডরা রয়েছে, কিন্তু অ্যালার্মটা বাজছে না, সেই অ্যালার্মটা বাজানোর ব্যবস্থা করা। মানে ক্যান্সারের যে অ্যান্টিজেন থেকে অ্যালার্মটা বাজে, সেই অ্যান্টিজেনটাকে যদি আমি বাইরে এনে সেটা দিয়ে যদি আমি একটা ভ্যাকসিন বানাই, আমরা ভ্যাকসিনে কি করি? অ্যান্টিজেনটাই নিয়ে শরীরে ঢুকিয়ে দিই, যাতে অ্যান্টিবডি তৈরি হয়, হয়ে আমাদের অনাক্রম্যতা দেয় বা রোগ প্রতিরোধ দেয়। এক্ষেত্রে কি করা হচ্ছে? স্পেসিফিক ক্যান্সারের, মানে যে মানুষটির ক্যান্সার হয়েছে তার শরীরে ক্যান্সারের টিস্যুটা নিয়ে ওই অ্যান্টিজেনটাকে থেকে আমি ভ্যাকসিন তৈরি করব ল্যাবরেটরিতে, করে আমি সেটা শরীরে ঢুকিয়ে দেব। তাতে ওই অ্যালার্মটা বেজে উঠবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা জাগ্রত হয়ে ক্যান্সার সেলগুলোকে মেরে দেবে। যেটা রাশিয়ান ক্যান্সার ভ্যাকসিন করছে, নতুন কিছু নয়, এটা অনেক দিন ধরেই মানুষ চেষ্টা চলছে এবং মানুষ চেষ্টা করছে। ওরা যেটা করেছেন সেটা বায়োটেকনোলজির জেনেটিক ইঞ্জিনিয়ারিংটাকে ব্যবহার করে, mRNA টেকনিকটা ব্যবহার করে খুব দ্রুততার সঙ্গে ইন্ডিভিজুয়ালাইজ স্পেসিফিক মানুষের স্পেসিফিক ক্যান্সারের এগেনস্টে ভ্যাকসিনটা তৈরি করেছে, যার প্রি ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এখনো আমরা তার রেজাল্টস জানি না,
আশা রাখছি যদি ভালো রেজাল্ট হয় এবং মানুষের উপর ব্যবহার করে, রোগীর উপর ব্যবহার করে যদি ভালো রেজাল্ট পাওয়া যায়, তাহলে এটা ক্যান্সার চিকিৎসার একটা নতুন দিগন্ত খুলে দেবে। বেশ, তাহলে ডক্টর, এই যে আধুনিকতম চিকিৎসা ব্যবস্থা ক্যান্সারের, সেটা থেকে মানুষ সুস্থ হবেন এমন ডক্টরসরা বলছেন যে সুস্থ জীবন যাপন করা যাবে। অবশ্যই। প্রথমেই বলে রাখি যে ক্যান্সার স্টেজ 3 অবধি ক্যান্সার কিন্তু আমরা এত বছর ধরে সুস্থ করে এসেছি। আমি নিজে বম্বে টাটা মেমোরিয়াল হসপিটালে পড়াশুনো করেছি। আমি সেখানে অনেক পুরনো রোগী দেখেছি, 30 বছর 40 বছরের, যারা সম্পূর্ণ সুস্থ। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 অবধি ক্যান্সার আমরা সম্পূর্ণ সুস্থ করে দিতে পারি। স্টেজ 4 ক্যান্সারের ক্ষেত্রে আমাদের সাফল্যের হার কম ছিল, যেটা আধুনিক চিকিৎসার মাধ্যমে আমাদের সাফল্য বেড়ে গিয়েছে। মনে রাখতে হবে, যত আগে ক্যান্সার ডিটেক্ট হবে, যত তাড়াতাড়ি হবে, যত কম স্টেজে হবে, তত সুস্থতার হার বেশি। সুস্থ করে দিতে পারি মানে কি, অনেকেই ভাবেন যে বোধহয় 100% কিওর। 100% কিওর কিন্তু বিজ্ঞানে কোনো অসুখেই থিওরিটিক্যালি হয় না। মানে জ্বর হলেও সবাইকে ওষুধ দিলে সবাই জ্বর সেরে যাবে তেমনিটা কিন্তু হয় না, বা অ্যান্টিবায়োটিকও হয় না। টিবি হলেও হয় না, টিবির ওষুধেও 70-75% মানুষই সুস্থ হয়। ক্যান্সারের ক্ষেত্রে স্টেজ 1-এ আমরা অত্যন্ত ভালো রেজাল্ট, বেশিরভাগ মানুষ সুস্থ হয়ে যায়, সেটা 95%, 98% হয়ে যায়। স্টেজ 2-তে একটু হয়তো তার চেয়ে কম হয়, স্টেজ 3-তে আরো একটু কম হয়, কিন্তু সুস্থ হয়ে যায়। মানে বেশিরভাগ মানুষকে আমরা স্টেজ 3 অবধি সুস্থ করে দিতে পারি। সুস্থ মানে সম্পূর্ণ সুস্থ, তারা প্রোডাক্টিভ লাইফ লিড করেন। স্টেজ 4-এর ক্ষেত্রে এই নতুন ট্রিটমেন্টগুলো আসায় আমরা বহুদিন তাদের লাইফ বাড়াতে পারছি, এবং আশা করছি এমন একটা দিন আসতে চলেছে যখন আমরা ডায়াবেটিসের মতো বা ব্লাড প্রেশারের মতো ক্যান্সারও শুধুমাত্র কিছু ওষুধের ওপরে বহুদিন স্টেজ 4 ক্যান্সারের রোগীকেও নর্মাল লাইফ লিড করতে পারবেন এবং তার নর্মাল লাইফ স্প্যান হবে। একদমই। এই আধুনিক চিকিৎসার ব্যবস্থার কাছ থেকে তো এইটুকু কামই যে ক্যান্সার যেখানে মানুষ তাকে ভয় পায়, সেই ভয়টা যেন অনেকটা দূরে চলে যায়, আর এই সামান্য কিছু ওষুধের মাধ্যমেই যেন মানুষ সুস্থ হয়ে উঠতে পারেন। এই বিষয়টি আধুনিকতম চিকিৎসার কাছ থেকে ডক্টরসরাও এক্সপেক্ট করেন, সাধারণ মানুষেরাও, আমরাও এক্সপেক্ট করছি, যাতে ক্যান্সার রোগী যারা রয়েছেন তাদের যেন কোনো ভয় না থাকে জীবনে। আর ডক্টর যেমন বললেন, ভয়কে জয় করতে হবে। এই আমার ক্যান্সার হয়েছে, আমি ভয় পাচ্ছি, এই বিষয়টি নয়। ক্যান্সার হয়েছে, রোগ প্রতিরোধ করতে হবে, তার জন্য আধুনিকতম চিকিৎসা ব্যবস্থা রয়েছে, চিকিৎসকেরা রয়েছেন, তাদের থেকে পরামর্শ নিতে হবে, তারা যেমন যা বলবেন সেই মতোই চলতে হবে। আজকের জন্য এই পর্যন্তই। আপনাদের অনেক ধন্যবাদ ডক্টর, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার।